এটা জানেন না মিস্টার আশুতোষ কোঠারি আজ নয় 10 বছর আগেই মারা গেছেন। হোয়াট? আমি ক্রাইম জার্নালিস্ট আমনা রেজভি কথা বলছি। দেখুন, আমি কোনো ইন্টারভিউ দিতে যাই না। তুমি নাও, বরং তোমার বন্ধু প্রশান্ত দিচ্ছে। কিন্তু ও তো তখন থেকেই উধাও ছিল, কিন্তু গত 10 বছর ধরে ও আশুতোষ কোঠারি হিসেবে একটা নকল জীবন যাপন করছে। কেরি, তুমি যে দুধটা খেয়েছিলে তার মধ্যে কেউ বিষ ছিল, ইউরিয়া, আমি জানি সেটা। কিন্তু রিপোর্ট না দেখে তুমি কি করে জানলে যে ওর যখন মধ্যে? খাচ্ছিলাম তখন সেখান থেকে গন্ধ বেরোচ্ছিল, কার্বোমাইড, CONH2, ইউরিয়া। কিন্তু দুর্ভাগ্যবশত তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আর ওই দুধটা আমার পেটেও চলে গিয়েছিল। স্যার, আপনার যখন আইডিয়া ছিল তখন আপনি দুধ খেলেন কেন? বিলি আমাকে দিব্যি দিয়ে ওই বিষটা খাইয়েছিল, কি করে মানা করতে পারি আমি? কিন্তু স্যার, আপনাকে মারার চেষ্টা করবে কে? আমার যতদূর মনে হচ্ছে মিস্টার মেহরা। আসুন আসুন। পাঠক বাবু, কেমন আছেন আপনি? হ্যাঁ, আপনার ওষুধ, এক্সকিউজ মি, আপনার আশীর্বাদে ভালো আছি। আমি এখানে নিজের চেক আপের জন্য এসেছিলাম। এখানে এসে জানতে পারলাম যে আপনার দুধে কেউ কিছু মিশিয়ে আপনাকে মারার চেষ্টা করেছে। তবে ইনি SM মিল্ক প্লান্টের মালিক মিস্টার মেহরা। কেরি, আমার মনে হয় কেউ অনেক বড় গেম খেলছে তোমার সঙ্গে। আপনি ওনার ছেলে তো, রাকেশ মেহরা? হ্যাঁ হ্যাঁ, রাকেশ আমার ছেলে। আমার বিজনেস এখন ওই দেখছে। নখ খাওয়ার বদভ্যাস রয়েছে আপনার? ওইখানে ওই ঘটনাস্থলেও কিছু নখ পাওয়া গিয়েছে। আপনি গিয়েছিলেন কি? আদালতের কাজ শুরু করা হোক। হ্যাঁ, তো রাকেশবাবু, আমি অবজেকশন ইওর অনার। কোন বিষয়ে অবজেক্ট করছেন আপনি? আমি তো কিছু জিজ্ঞেসই করি। কারণ আপনি কোনো কিছু জিজ্ঞেস করার আগে আপনি প্রথমে আমার ওই প্রশ্নের জবাবগুলো দিন, যেগুলো আদালতের গত শুনানিতে প্রমাণ হিসেবে রেখেছিলাম। আপনার বক্তব্য হলো এই যে 3টে বিল যেগুলো আপনি গতবার শুনানিতে পেশ করেছিলেন সেগুলো? আগে হ্যাঁ, যেখানে আপনার মক্কেলের আসল রূপটা বেরিয়ে যায়, প্রজ্ঞার হত্যাকারী হওয়ার প্রমাণ। হত্যার সামগ্রী উনি নিজেই কিনেছিলেন, বাথটাব, মিল্ক আর ইউরিয়া। আমি এই সমস্ত জিনিসের বিষয়ে কিচ্ছু জানি না। এই সমস্ত জিনিসের অর্ডার আমি কোনোদিনও দিইনি। হ্যাঁ, ঠিকই বলছেন প্রজ্ঞা দেবী, কেননা এই যে বিল যেগুলো আপনি পেশ করেছেন সেই 3টি নকল। হোয়াট ননসেন্স! হ্যাঁ, একেবারে ফেক এগুলো। আপনি কি করে বলতে পারেন যেগুলো তো নকল? তাহলে কি আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে যেগুলো আসল? আমার তো মনে হচ্ছে যে এগুলো আপনি স্বয়ং বানিয়েছেন আপনার ঘরে, যাতে প্রজ্ঞা ফেসে যায় আর আপনি এই কেসটা জিতে যান। দেখুন, হ্যাঁ, আমি এইরকম কাজ করি না। আচ্ছা। ওকে, আমি এখনই এই বিল প্রস্তুতকারক ট্রেডার্সদের ফোন করে ডেকে নিচ্ছি, এন্ড দেন উইল প্রুভ এটা আসল নাকি নকল। হ্যাঁ, তো ঠিক আছে, ডাকুন ওদেরকে আর প্রমাণ করে দিন যে এগুলো আসল। হ্যাঁ, কিন্তু আমার একটু সময় লাগবে। আচ্ছা, সময় লাগবে, কোনো ব্যাপার না, টেক ইউর টাইম। আপনি ডাকুন ওদেরকে। এটা ধরুন না, এই নকল বিলগুলো। ততক্ষণ আমি ওনাকে কিছু প্রশ্নোত্তর পর্ব করি। মিলর্ড, মিস নায়না, লেট হিম প্রসিড। ততক্ষণ আপনি সাক্ষীদের একত্র করুন। শুধু লিখিত স্টেটমেন্টে আমি মানতে পারবো না যে এটা আসল বিল। নখ খাচ্ছেন আপনি? খান খান খান। তাছাড়াও আদালতের কাছে এটা জানা খুবই দরকার যে ঘটনার দিন রাতে আপনি ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এটা কি? এটা ওনার নখ। নিন, দেখুন এটা। অনার, এই নখের ডিএনএ রিপোর্টটা আপনার টেবিলের উপর রাখা রয়েছে। আর এই নখটা যে ফ্যাক্টরি থেকে পাওয়া গিয়েছে অনার, আর এই বিষয়টার ইঙ্গিত দিচ্ছে যে রাকেশ বাবু সেই রাতে ওই ফ্যাক্টরিতে উপস্থিত ছিলেন। কি প্রমাণ আছে আপনার কাছে যে ওই রাতে আমি ওখানে ছিলাম? না, আপনার কাছে কোনো প্রমাণ রয়েছে যে আপনি ওই রাতে ওখানে ছিলেন না? কারণ আমি ওই রাতে অন্য কোথাও ছিলাম। আচ্ছা, অন্য কোথাও ছিলেন? কোথায় কোথায় ছিলেন আপনি? আমি আমার বন্ধু অজয়ের বাড়িতে ছিলাম, মালাডে। কি করছিলেন আপনি? ওয়ার্ল্ড কাপের ফুটবল ম্যাচ কটার সময়, মানে কটা থেকে কটা পর্যন্ত? সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা অবধি। 6টা থেকে 9টার মধ্যে? কিন্তু ভাই, এটা কি করে সম্ভব? কেননা ওই ওয়ার্ল্ড কাপ ফুটবল ম্যাচ তো 11:30টার পরেই সম্প্রচারিত হয়। রেকর্ডিং দেখছিলাম আগের ম্যাচটার। রেকর্ডিং দেখছিলেন আপনি আগের ম্যাচটার? আপনি চাইলে অজয়কে ফোন করে জিজ্ঞেস করতে পারেন। ওই সময় আমি ছিলাম,
অজয় আর সূর্য, আমরা 3 জন ছিলাম। 6টা থেকে 9টা। খবরের কাগজ পড়েন না আপনি? আরে কিন্তু এই কথা কেন বলছেন? খবরের কাগজ যদি আপনি পড়তেন তাহলে আপনি এটা জানতেন যে সন্ধে 6টা থেকে শুরু করে 11:30 পর্যন্ত মালাডের সমস্ত লাইট অফ হয়ে গিয়েছিল। কি ম্যাচ দেখছিলেন আপনি? মানে কি ধরনের টিভি চলছিল আপনার বাড়িতে? মানে সত্যিটা কি এবার বলে ফেলুন আপনি, বলুন। আমি ওই রাতে ফ্যাক্টরিতে গিয়েছিলাম প্রশান্তকে অনুসরণ করতে করতে। ইনি গিয়েছিলেন ওনার প্রশান্তর পিছু পিছু ধাওয়া করে ওই ফ্যাক্টরিতে? হ্যাঁ, কেন গিয়েছিলেন আপনি? প্রশান্ত সত্যিটা বলেছিলেন আমাকে, তাই আমি ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম যে ও 10 বছর আগে আমাদের ফ্যাক্টরিতে বোম ব্লাস্ট কেন করেছিল। তাহলে প্রজ্ঞা দেবী ওখানেই ছিলেন আপনার চলে যাওয়ার পরেও? হ্যাঁ, কিন্তু আমি ওখানে কাউকে চিনতামই না, এই জন্য আমি পিছনে লুকিয়ে দেখছিলাম। তারপর যখন আমনা দেবী চলে গেলেন তখন ইনি বাইরে বেরোলেন আর নিজের স্বামীর সঙ্গে ঝগড়া শুরু করে দিলেন। দেয়ার ইউ গো মিস্টার পাঠক। এখন এই কেসের প্রত্যক্ষদর্শী সাক্ষীও রয়েছে, আপনি তো ক্রমাগত ফেসেই চলেছেন। আসলে ঠিক কি হয়েছে সেটা তো সময় বলবে। এটা বলুন যে আপনি বলছেন আপনি আদালতের মধ্যে দাঁড়িয়ে যে আপনি প্রজ্ঞাকে দেখেছিলেন ওর স্বামীকে হত্যা করতে। হ্যাঁ, কিন্তু আমি এই কথাটা আদালতে আর পুলিশকে বলিনি, কারণ তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কি বিষয় ভয় ছিল আপনার? কোথাও আঙুলটা আপনার দিকে ওঠে সেটা? আমার দিকে কেন? কেন কেন নয় কেন? আচ্ছা ছাড়ুন, বলুন। এটা বলুন যে আপনার বাবা কবে থেকে বিকলাঙ্গ? 10 বছর ধরে। অর্থাৎ সেই সময় থেকে যবে ওই কারখানায় বিস্ফোরণটা হয়েছিল, ব্যবসাপাতি লন্ডভন্ড হয়ে গেল, যথেষ্ট আঘাত পেলেন উনি। এরকমটাই হয়, খারাপ কাজের পরিণাম খারাপই হয়। কোনো খারাপ কাজ করেনি আমার বাবা। দুধে ইউরিয়া মিশিয়ে বাচ্চাদের খাইয়ে তাদেরকে মেরে ফেলা এটা খারাপ কাজ নয়? এর জন্য আমার বাবা দায়ী ছিলেন না, এই জন্য দায়ী ছিলেন ওনার ফ্যাক্টরির পার্টনার। বাবা তো ছিল শুধু স্লিপিং পার্টনার, উনি কিচ্ছু জানতেন না। উনি এটাও জানতেন না যে ওনার আড়ালে এই বিষের কাজকর্ম চলছে, কিন্তু এর মূল্য আমার বাবাকে চোকাতে হয়। 3 বছর ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেন। আর এই সব কিছু তাদের কারণে হয়েছে, প্রশান্ত আর ওর বন্ধুদের কারণে। তা নয় তো কি, ওই বোম আমাদের ফ্যাক্টরিটাকে একেবারে ভস্মীভূত করে দিয়েছিল। হ্যাঁ, আর এই বিষয়টারই প্রতিশোধ নিতে চাইছিলেন আপনি, আর সেটা আপনি নিলেন ওকে প্রাণে মেরে ফেলে। না, আমার প্রশান্তের উপরে রাগ ছিল, কিন্তু আমি ওকে মারতে চাইনি। ওকে তোর স্ত্রী খুন করেছে। না দাঁড়ান, এক মিনিট। আপনি যেটা দেখেছেন বা দেখেননি সেই বিষয় নিয়ে আমরা পরে কথা বলবো। তার আগে আপনি এটা আমাদের বলুন যে আপনার কারখানায় ওই বাথটবটা কোথা থেকে? আমি এটা জানি না যে ওই টাপটা কোথা থেকে আর কে এনেছে। আমি শুধু এটাই জানি যে এই মহিলাই ওর স্বামীকে খুন করেছে, আর আমি এই ঘটনার প্রত্যক্ষদর্শী। সাইলেন্স প্লিজ। ইওর অনার, যে ট্রেডার্সদের আমি বিলের জন্য ডেকেছিলাম ওরাই এলো বলে। রাস্তায় ওই জ্যামের কারণে অ্যাকচুয়ালি। না, তার কোনো দরকার নেই ইওর অনার, এই বিলগুলো আসল। হোয়াট? তাহলে আপনি কেন বললেন যে এগুলো নকল? কারণ আপনি আমার বক্তব্যে অবজেক্ট করছিলেন, আমার সময় দরকার ছিল। দিস ইজ ইওর অনার, উনি আদালতের অবমাননা করছেন। টেডি, আপনার এই কাজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। ক্ষমা চেয়ে নিচ্ছি ইওর অনার, সত্যিটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছিলাম। সত্যিটা সামনে চলে এসেছে। মিস্টার রাকেশের স্বাক্ষর পর আপনার মক্কেলের বিরুদ্ধে কেসটা জোরদার হয়ে গেছে। এবার আপনি বলুন, এমন কোনো কারণ দেখাতে পারেন যাতে আমি 2 মিনিটের জন্য ওনাকে দোষী মনে করব না? এমন কোনো কারণ আছে আপনার কাছে? পাঁচটা বেজে গেছে ইওর অনার। মিস্টার পাঠক, এর পরেও যদি আপনি এরকম কৌশল ব্যবহার করেন তো কেসের কি হবে আমি জানি না, কিন্তু আপনার বিরুদ্ধে আমি সিদ্ধান্ত তখনই শুনিয়ে দেব। এই আদালত পরশু 2টো পর্যন্ত মুলতবি করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। তুই ঘাবড়ে যাস না বরুণ, আমি সেই কাজটাই করছি যেটা আমি হামেশাই করে আসছি। যখনই
কোনো সূত্রের ভেতরে গিয়ে তারপর অন্ধকার নজরে আসে তখন ঘুরে যাওয়া উচিত, সামনাসামনি আলোটা দেখতে পাওয়া যায়। এই কারণে আমি কেসের শুরুতে যেতে চাই, একদম 10 বছর আগে, যখন এই বোমটা মিস্টার পাঠক, করছি তোকে ফোন একটু পরে। আগে আমার একটা ট্রেডার ভান্ডব থেকে শুধুমাত্র আমার কথা এখানে এসেছিল। ইউ হ্যাভ নো রাইট টু মেক আ ফুল অফ মি লাইক ইন দ্যাট ইন কোর্ট। আমি কিছুই করিনি, আমাকে কেন দোষ দিচ্ছেন আপনি? আমার সঙ্গে চালাকি করবেন না। কেস হেরে যাচ্ছেন, তার জন্য ডেসপারেশন দেখাচ্ছেন। যেরকমটা আপনি বলবেন সেরকমটাই হবে। তাছাড়া আপনাকে যে প্রশ্নটা আমি করেছিলাম সেটার উত্তর কি আপনি পেয়েছেন এখনো? সেটা কোন মাস, যে মাসে মেয়েরা কম কথা বলে? আমার কাছে এরকম প্রশ্নের কোনো উত্তর নেই। কোর্টে দেখা হচ্ছে। বলুন স্যার। দেখো, ভয় পেও না। কেডি স্যার জানতে চান যে সেই রাত্রে কি হয়েছিল, সত্যি কথা বলো। দিনকর, প্রশান্ত আর আমরা তিনজন একটা সমাজসেবক সংস্থার অ্যাক্টিভ মেম্বার ছিলাম, যেটা ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়ছিল। ওই ফ্যাক্টরিতে নকল দুধের কারণে বহু বাচ্চা মারা যায়, যার জন্য আমরা খুব রেগেছিলাম। কিন্তু আমাদের রাগ তখনই বেড়ে গেল যখন মেহরা আর ওর পার্টনার মিলে অনেক টাকা খাইয়ে নিজেদেরকে ছাড়িয়ে নিল। তখনই আমরা তিনজন সিদ্ধান্ত নিলাম যে ওই শয়তান মেহরা সুরি বাচ্চাদেরকে প্রাণে মেরে শান্তিতে বাঁচতে পারবে। আজকে এই বমটা ওদের কালো ব্যবসাকে সারা জীবনের মতো শেষ করে দেবে। আব্দুল, আমার মনে হচ্ছে না এটা আমরা ঠিক করছি, আইন নিজেদের হাতে নিয়ে। এই আইন তো বড় লোকেদের পকেটে থাকে। এবার এই সমস্ত শয়তানদের শাস্তি দেওয়ার এটাই একমাত্র রাস্তা। শোনো, তোমরা দুজনে ভেতরে যাও আর এই বমটাকে ডিটোনেট করে দাও। আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, আর যদি কেউ আসে তাহলে আমি ফোন করে দেবো। ঠিক আছে, তাড়াতাড়ি চল। তবু বলছি, আরো একবার ভালো করে ভেবে দেখ প্লিজ। এবার তুই ভাবা বন্ধ কর, অনেক দেরি হয়ে গেছে, বুঝেছিস? চল। আর আমি বাইরে দাঁড়িয়ে পাহারা দিতে থাকলাম। বম লাগিয়ে ফিরে আসতে খুব বেশি হলে 5 মিনিট লাগে, কিন্তু 20 মিনিট হয়ে যাওয়ার পর কোনো পাত্তা নেই ওদের। আমি প্রশান্তকে ফোন করতেই যাচ্ছিলাম, আর হঠাৎ দেখি দিনকর। এখন আর কিচ্ছু করার নেই, পুলিশ আসার আগে চল পালা। আরে কিন্তু যাবোটা কোথায়? একটা কাজ কর, কালকে বড়িভালিতে আমার সঙ্গে দেখা কর, ওখান থেকে আমার গ্রামে পালিয়ে যাবো। ঠিক আছে? ঠিক আছে, কাল বিকেল 4টের সময় বড়িবালিতে। হ্যাঁ হ্যাঁ, চল পালা। ঠিক আছে, পালা, পালা এখান থেকে। কিন্তু তার পরের দিনই প্রশান্ত চুক্তিবাজি করে আমাকে পুলিশে ধরিয়ে দিল আর নিজের নাম বদল করে নতুন জীবন শুরু করলো। আচ্ছা, একটা কথা বলো, যখন দিনকর বাইরে পালাচ্ছিল তখনও প্রশান্তের উপর চেঁচাচ্ছিল কেন? সেটা জানি না আমি। আর এমনিতেও দুজনের খুব একটা মিল ছিল না। হ্যাঁ, ভেতরে নিশ্চয়ই কিছু একটা হয়েছিল যা আজ পর্যন্ত কেউ জানে না। আর যারা জানতো তারা এখন আর এই পৃথিবীতে নেই, প্রশান্ত আর দিনকর। দেখুন, আপনার কেডি স্যারের হয়তো মনে হচ্ছে যে আমি বদলা নিয়েছি, আমি প্রশান্তকে মেরেছি, কিন্তু আমি এমন কিচ্ছু করিনি। আরে সেই দিন রাতে তো আমি ফ্যাক্টরি যাইনি। তোমার বাইকটা যে চুরি হয়ে গেছিল সেটা তুমি পেয়েছো? কি? পাইনি, খুঁজে পাইনি। ওকালতিতে জানি না স্যার, কিন্তু আমি আব্দুলের কথায় পুরোপুরি বিশ্বাস করছি না। আমার তো মনে হয় ও আমাদের বোকা বানাচ্ছে, আর ওই রাত্রে ওই মেরেছে হয়তো প্রশান্তকে, আর ওই দিন আপনাকেও মারার চেষ্টা করেছিল দুধে বিষ মিশিয়ে, যাতে আপনি ওকে ধরতে না পারেন। হ্যাঁ, কিন্তু এসব কিছু প্রমাণ করব কিভাবে? আব্দুল বলছে যে ওর বাইকটা চুরি হয়ে গিয়েছিল, আমরা বলছে যে ওই বাইকটাকে ও ঘটনাস্থলে দেখে। যতক্ষণ ওই বাইকটাকে পাওয়া যাচ্ছে এই কেসটার কোনো সূত্র আমাদের কাছে আসবে না। এখন ওই বাইকের কথা ভুলে যান স্যার, এই কেসের সাথে ওই বাইকের কোনো সম্পর্ক নেই। স্যার, আমার নাম আনন্দ সুজিকার, আমিও একজন ক্রাইম রিপোর্টার। বসুন। আপনার রিজবির মতোই, শুধু তফাৎ এটাই যে আমি একদমই ওর মতো বেইমান নই। তো বাইকের বিষয়ে কিছু বলছিলেন আপনি? হ্যাঁ, আব্দুলের বাইক তো চুরি হয়েছিলই, কিন্তু আপনার সেদিন রাত্রে ওই বাইকটাকে ক্রাইম সাইটে দেখেনি। তার মানে আব্দুল সত্যি কথা বলছে, আর আমনা ওকে ফাঁসাচ্ছে। কেন
আমরা কেন ফাঁসাবে ওকে? সিম্পল ব্যাপার স্যার। আমরা প্রশান্তর কাছ থেকে সেই ঘটনা পুরো জেনে নেয়, আর তার উপর ভিত্তি করেও একটা ফিকশনাল ক্রাইম নভেল লিখছে। তার থেকেও প্রচুর রোজগার করবে, আরও চায় না যে এর অন্য কেউ দাবিদার থাকুক। আচ্ছা, তো আপনি এটা বলতে চাইছেন যে এই কারণেই প্রথমে প্রশান্তর স্ত্রী প্রজ্ঞাকে ফাঁসানোর একটা চেষ্টা করা হচ্ছিল, আর এখন আব্দুল সত্তারকে? কেননা এই দুজনই জানতেন ওর ওই বইটার ব্যাপারে, আর সেটা ছাপা থেকে আটকাতে পারতেন, টাকা চাইতে পারতেন। এক্স্যাক্টলি। এসব আপনি কি করে জানতে পারলেন? আপনাকে আমি খুব ভালো করে চিনি। একজন খেলোয়াড় আরেকজনকে খুব চেনে। ডোন্ট ওয়ারি স্যার, আমি এসে গেছি। এই কেসে আমার ক্রাইম রিপোর্টিং স্কিল দিয়ে আমি আপনাকে পুরোপুরি সাহায্য করবো স্যার। কিছু খাবেন আপনি? চা, কফি? এমনিতে তো আমি শুধু দুধ খাই, কিন্তু শুনেছি আপনার অফিসে নাকি দুধের মধ্যে বিষ থাকে। এমনিতে আমি আপনাকে পুরো সাহায্য করব। শুধু কেসটা শেষ হয়ে যাবার পর একটা ছোট্ট পার্সোনাল ইন্টারভিউ আমার পেপারের জন্য। তো এটারই লোভে এসেছেন? লোভের ওপর তো সারা পৃথিবী চলছে। লোভের কারণে তো এই পৃথিবীটা থেমেও যায়। আমি আসছি। ভাল্লা সাহেব, আপনি শুধু দেখুন, এমন একটা জব্বর নভেল লিখছি না আমি। প্রশান্ত অধিকারী এত দারুণ সব ইনফরমেশন দিয়েছে না, যে আপনি আর আমি এখন কোটিতে খেলবো এই নভেলের জন্য। আপনি বেশ ধরে নিন যে সামনের সপ্তাহে আপনি এর প্রথম ড্রাফটটা পেয়ে যাবেন। ওকে, বাই। দুধের ঋণ কেমন হবে এই টাইটেলটা আমার নভেলের জন্য? চিয়ার্স টু ইয়োর সাকসেস আমনা। কি চাল দিয়েছ সত্তার আর প্রজ্ঞা। এখন আমার এই বইটার পাবলিশ করাটা কেউ আটকাতে পারবে না, কেউ না। বিষ ভরা দুধ হি অনার, আর যেভাবে এই দুধের সাহায্যে আমাকে মেরে ফেলার চেষ্টা হয়, আমরা রিজভির সঙ্গে একই ঘটনা ঘটেছিল। আমি তো বেঁচে গেছি অনার, কিন্তু দুর্ভাগ্যবশত আমনা দেবীর মৃত্যু হয়ে যায়। আপনার মৃত্যুতে আমরাও যথেষ্ট দুঃখিত, কিন্তু এর দ্বারা আপনার ক্লায়েন্ট নির্দোষ প্রমাণ হচ্ছে না। অদ্ভুত বিষয় এটা নয়না দেবী, যে আপনি এখনো পর্যন্ত দেখে উঠতে পারছেন না যে এই কেসের রহস্যটা একটু অন্যরকমই। ইয়না যদি এই হত্যাটা প্রজ্ঞা করে থাকে, তো তাহলে সেই ব্যক্তিটা আসলে কে, যে মানুষজনকে এই বিষ ভরা দুধ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে যাচ্ছে, এই কেসটাতে বাধা দিয়ে যাচ্ছে, যে একেবারেই চাইছে না যে আমি প্রজ্ঞাকে নির্দোষ প্রমাণ করি। টেডি, নায়ক বা খলনায়ক কে হবে সেটার বিচার তো প্রমাণের মাধ্যমে হবে, আর প্রমাণ এই মুহূর্তে আপনার মক্কেলের বিরুদ্ধে রয়েছে। প্রমাণ মিথ্যা এখানে অনার। প্রমাণ শুধুমাত্র এখানে রয়েছে যে রাকেশ মেহরা গতবারের শুনানিতে এই আদালতে বলেছেন যে উনি প্রজ্ঞাকে তার স্বামীকে হত্যা করতে দেখেছিলেন। মিথ্যা কথা বলেছিলেন এই অনার, আর এটা আমি প্রমাণ করে দিতে পারবো। যদি আপনি এটা প্রমাণ করতে পারতেন, তাহলে গত শুনানিতে কেন প্রমাণ করলেন না? কেননা সমস্ত বিষয়ের একটা সঠিক সময় হয়, সঠিক মুহূর্ত, যেটা এখন রয়েছে এইখানে। ইয়না, যদি আপনি অনুমতি দেন তো আমি রাকেশ মেহরাকে কাঠগড়ায় ডাকতে চাই। অনুমতি দিলাম। ইয়নার, 2 মিনিটের মধ্যেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এটা প্রমাণিত হয়ে যাবে যে রাকেশ মিথ্যা কথা বলছে। রাকেশ, 2 মিনিটে সেটা প্রমাণ করবেন? এক্সকিউজ মি? ওয়েল, এক্ষুনি আপনি সেটা বললেন যে আপনি 2 মিনিটে প্রমাণ করবেন। এরকমটা বলেছি আমি, তো করে দিচ্ছি এটা। ওয়েল, ইওর টাইম স্টার্টস নাও। খুবই ভালো একটা ঘড়ি পড়েছেন আপনি। আমার বন্ধুর কাছেও এরকমই একটা ঘড়ি রয়েছে, সেটার মধ্যে বেশ পুরুষালী ব্যাপার রয়েছে। এটা একটু মহিলা সুলভ। 7 সেকেন্ড আপনি ওয়েস্ট করেছেন। আমি একটু জল খেয়ে নিচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে।
প্লিজ গো। ওকে, হ্যাঁ ইওর অনার। কতক্ষণ বাকি আছে আর? 1 মিনিট ওয়েস্ট করে ফেলেছেন আপনি। দ্যাটস ওকে। আপনি আমার মক্কেলকে দেখেছিলেন তার স্বামীকে হত্যা করতে এই বেলচাটা দিয়ে? হ্যাঁ। 50 সেকেন্ডস। তো দেখেছিলেন নিশ্চয়ই কোথায় ধরা ছিল এটা? দেখান কিভাবে ধরা ছিল। মহামান্য বিচারককেও দেখান আপনি। 40 সেকেন্ডস। এইভাবে ধরা ছিল? হ্যাঁ। পাক্কা? একদম। পাক্কা? পাক্কা। না না, আপনার সঙ্গে কথা বলছেন, ওকে জিজ্ঞেস করছি। পাক্কা? একদম। যেরকমটা আপনাকে আমি এই কেসের শুরুতেই বলেছিলাম, আর মহামান্য বিচারককেও বলেছিলাম যে আঙুলের ছাপ প্রজ্ঞার এই জায়গায় নয় এখানে পাওয়া গিয়েছিল, আর ইনি বলছেন যে এই বেলচাটা এই জায়গায় ধরা ছিল, যার মানে দাঁড়াচ্ছে যে ইনি মিথ্যে কথা বলছে। এক্স্যাক্টলি। কতক্ষণ বাকি আছে আর? তো রাকেশ বাবু, 2 মিনিটেরও কম সময় আপনি মিথ্যা প্রমাণিত হয়ে গিয়েছেন। এবার সত্যিটা বলুন, সত্যিটা আসলে কি? কে বাধ্য করেছিল আপনাকে? আমনা? বাধ্য নয়, আমি ওর সঙ্গে ডিল করেছিলাম। ডান। আমি আমার বইয়ের সাহায্যে আপনার বাবাকে ইনোসেন্ট প্রমাণ করে দেব। এর সাহায্যে আপনার বাবা সিম্প্যাথি পেয়ে যাবেন আর আপনার বিজনেসও বেড়ে যাবে। কিন্তু তার আগে আপনাকে আমার একটা কাজ করতে হবে, আমার বইটা পাবলিশ করতে হবে। যখন আমনাই কেসে ফেসে গিয়েছিল তখন ও আমাকে বলেছিল যেন আমি ওকে হেল্প করি আর প্রজ্ঞাকে ফাঁসিয়ে দিই, যেটা আমার জন্যও ভালো ছিল, যাতে কেউ আমাকে সন্দেহ না করে। কিন্তু যখন সন্দেহের আঙুলটা তোমার উপর উঠেইছে তোমার মিথ্যার কারণে, আর মিথ্যাটা তুমি এই কারণে বলেছো যে প্রশান্তকে তুমিই মেরেছো। চিনতে পারছো আমাকে? আমি সেই সুশীল মেয়েরার ছেলে যার ফ্যাক্টরি তুমি 10 বছর আগে ধ্বংস করে দিয়েছিলে। তোমার জন্য আমাদের সুখ শান্তি চলে যায়। এবার আমি তোমার জীবন তোমার কাছ থেকে ছিনিয়ে নেব। আচ্ছা, নকল দুধের স্ক্যামে তুই আমাদের জীবন শেষ করে দিয়েছিলি না? এবার এই দুধে তোর লাশ ভাসবে। এরকম কিছুই হয়নি। আমি ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে আরো দুজনকে দেখে আমি ঘাবড়ে যাই যে যদি কেউ আমাকে দেখে ফেলে তো ব্যাপারটা বাবার কানে পৌঁছাবে। আর বাবা আমাকে প্রশান্তর সামনে যেতে না করেছিল, কেননা উনি ভয় পাচ্ছিলেন যে তুমি ওখানে গিয়ে প্রশান্তকে খুন করে ফেলবে, আর সেরকমটাই তুমি করেছো। না, আমি ওখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আর বাইরে যাওয়ার সময় আমি ওটাই দেখেছিলাম যেটা আমনা দেবী দেখেছিল। আরো একটা মিথ্যা বলছো তুমি। না, এটা একদম সত্যি। আমি এই কথাটা বাবাকেও বলেছিলাম, কিন্তু উনি আমার কথা বিশ্বাস করেননি। আপনি চাইলে ওনাকে জিজ্ঞেস করতে পারেন। ইওর অনার, যদি আপনি অনুমতি দেন তো মেহরা বাবুকে কাঠগড়ায় ডাকতে চাইবো। অনুমতি দিলাম। আমার ছেলে একদম ঠিক বলছে। আপনি আপনার ছেলেকে আটকাচ্ছিলেন যেন প্রশান্তর সঙ্গে না দেখা করে। কেন আটকাচ্ছিলেন আপনি? কেননা আমার ভয় ছিল যে আমার ছেলে প্রশান্তর সঙ্গে দেখা করলে তো মারামারি করবে, যেখানে আমার প্রশান্তর সঙ্গে কোনো শত্রুতাই ছিল না। আমি অনেক আগেই ওকে ক্ষমা করেছিলাম। প্রশান্ত আপনার এত বড় একটা ক্ষতি করলো, তারপরেও? কারণ প্রশান্ত নিজের কাজের জন্য অনুতপ্ত ছিল। এটা কিভাবে জানতে পারলেন আপনি? ওই ব্লাস্টের পর যখন আমি প্যারালাইজড হয়ে যাই, তখন প্রশান্ত কিছু লেটার আর কার্ড পাঠিয়েছিল, যাতেও আমার কাছে ক্ষমা চেয়েছিল। ওই লেটার খাম রয়েছে আপনার কাছে এই মুহূর্তে? হ্যাঁ। এই সব করার মধ্যে আই এম সরি, আই এম সরি, আই এম সরি লেখা আছে, কিন্তু কোনো নাম লেখা নেই। মেহরা বাবু, কিভাবে আপনি বিশ্বাস করে ফেললেন যে এগুলো প্রশান্তই লিখেছে আপনাকে? ব্লাস্টে 3 জন দোষী ছিল। একজন আব্দুল সাত্তার, যে তখন জেলে ছিল, আর দ্বিতীয়জন দিনকর গুহ, ওই ব্লাস্টে মারা গিয়েছিল। বাকি ছিল প্রশান্ত, যে কিনা নিখোঁজ ছিল।
ওই আমাকে ক্ষমা করার জন্য চিঠি লিখেছিল। আমিও ভাবলাম যে ও যখন নিজের ভুলের জন্য অনুতপ্ত আর প্রায়শ্চিত্ত করতে চাইছে, তখন আমিও ওকে ক্ষমা করে দিলাম। কিন্তু আমার ছেলের রাগ কমলো না। এই কথাগুলোর পর তো এটা স্পষ্ট হয়ে গেল যে প্রজ্ঞাকে যিনি দোষী বলছিলেন, এই রাকেশ, উনি মিথ্যে বলেছেন মানছি, কিন্তু শুরু থেকে পুলিশ যে আরোপগুলো লাগিয়েছিল ওগুলো তো এখনো ওঠেনি। আপনি ওই প্রমাণের উপর ভিত্তি করে রায় শুনিয়ে দিন জজ সাহেব। মিস নয়না, ব্যাপারটা এত সহজ নয়। মানছি যে কাল পর্যন্ত আদালতের এই ধারণা ছিল যে প্রজ্ঞা কুঠারি ওনার হাজবেন্ডকে হত্যা করেছেন, কিন্তু এই কেসের প্রত্যেক টার্নিং এ কোনো নতুন তথ্য সামনে আসছে। এই জন্য আমি কেডিকে আরো সময় দিচ্ছি যাতে উনি কেসের গোড়া পর্যন্ত পৌঁছতে পারেন। মিস্টার পাঠক, আগে আপনি আমার মাথা খারাপ করে দেবেন। আমি কেন, কি করেছি আমি? সেদিন যে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে মেয়েরা কোন মাসে কম কথা বলে, ওর উত্তরটা তো দিন। পেয়ে যাবেন এই কেসটা শেষ হতে হতেই। ভাবুন একটু। স্যার, এই কার্ডস আর লেটার্সের কপিতে আপনি বারবার কি দেখছেন? এটার মধ্যে আমি সেইটা পড়ার চেষ্টা করছি যেটা লেখক একেবারে লেখেইনি। কি এরকম কি লিখেছে প্রশান্ত? সর্বপ্রথম তো এই সমস্ত চিঠিগুলো প্রশান্ত লেখেনি, অন্য কেউ লিখেছে এগুলো। আব্দুল সাত্তার? আব্দুল না, অন্য কেউ। তাহলে আর কেউ তো বাকি নেই। বেঁচে আছে, ওই যে বেঁচে গেছে, যে যাকে আমরা মৃত বলে ভাবছি। কে কেডি স্যার? প্রশান্তর ওই 3 নম্বর বন্ধু দিনকর গুহ। মনে আছে ওই আগুন যখন লেগেছিল তখন এটা বলা হয়েছিল যে আগুনে পুড়ে যে মারা গিয়েছে সেই দিনকর গুহ, আর তার দেহটা পাওয়া যায়নি। এটা সম্ভব যে ও বেঁচে হয়তো পালিয়ে গিয়েছিল। হতে পারে স্যার, কিন্তু এটা আপনার মাথায় এলো কি করে? এরকম হতে পারে না মিস্টার পাঠক। দিনকর গুহ 10 বছর আগেই মারা গেছে। এই নিন, আমি নিউজ আর্কাইভ থেকে 10 বছরের পুরনো এই কাগজটা বার করেছি, যাতে লেখা আছে যে ওই ব্লাস্টের পরে দিনকর গুহর লাশ পাওয়া যায়নি, কিন্তু তার কিছু পুড়ে যাওয়া হাড় পাওয়া গেছিল, যা ওনার বাড়ির লোকেদের দিয়ে দেওয়া হয়, আর তারপর তারা সেগুলোর সৎকার করেন। কেডি স্যার, এবার তো আপনার এই ডাউটটাও মাঠে মারা গেল। দিনকর গুহ ইজ ডেড। আমি বলেছিলাম না স্যার যে এই কেসে আমি আপনাকে পুরোপুরি সাহায্য করব। হ্যাঁ, আপনি সাহায্য তো করছেন। যখন সাহায্য করছেন তখন এটাও বলে দিন যে যখন প্রশান্তকে হত্যা করা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি পুনেতে ছিলাম। আর যখন আমনা দেবীকে হত্যা করা হয় সেই সময় কোথায় ছিলেন? আমি নিজের বাড়িতে ছিলাম। কেন, আপনার কি মনে হয় যে আমনাকে খুন আমি, যেহেতু আমার রাইভাল ছিল? আপনিও কোনো ক্রাইম রিপোর্টারের থেকে কম নন স্যার। আমি একজন ক্রাইম রিপোর্টার, কোনো ক্রিমিনাল নই। এই কথাটা তো আমনা দেবীও বলেছিলেন। তাহলে কেন ওনাকে ক্রিমিনালের মতো মেরে ফেলা হলো? হ্যাঁ দাবে বল। কেডি, তোমার জন্য একটা ভালো খবর রয়েছে। আব্দুল সাত্তারের মিসিং বাইকটা পাওয়া গেছে। আচ্ছা, কোথায় পেলি? ফিল্ম সিটিতে। মনে হয় ও ঠিকই বলেছিল, ওর বাইক সত্যিই চুরি হয়ে গেছিল। থ্যাঙ্কস দেবে, আমি বরুণকে পাঠাচ্ছি ওখানে। তুই তাড়াতাড়ি ফোনটা রাখ, নাহলে তোর বউ কিন্তু রেগে যাবে। এটা জরুরি নয় যে বারবার বউরই ফোন আসবে, অন্য কারোরও ফোন হতে পারে। আমি জানি এটা, আর আমি এটাও জানি যে তুই যখন ওকে কল ওয়েটিং এ রাখিস তখন ও খুব একটা পছন্দ করে না। চল ফোনটা রাখ, বাই। আর হ্যাঁ, রেবতীকে হাই বলিস আমার, বাই। হ্যালো কেডি। ফোনটা কেটে দিল কিছু না শুনেই। বউই ফোন করেছে, কেডি কি করে জানলো? হ্যালো, হ্যাঁ রেবতী বলো। আরে কেডির সঙ্গে কথা বলছিলাম, আর কার সঙ্গে কথা বলবো? হ্যাঁ, ও তোমাকে হ্যালো বলেছে, কিন্তু একটা কথা বলো, কেডি কি করে জানলো মাঝখানে তুমি ফোন করছো? আরে না না, কিছু না, বলো কাজ কি, কিসের জন্য ফোন করেছো? আচ্ছা, তো শাশুড়ি মা শাহরুখ খানের বাংলো দেখতে চায় ভেতর থেকে। হ্যাঁ বলে দেবো, ও আমার বন্ধু। আরে ব্যান্ড্রা পুলিশ স্টেশন ইন্সপেক্টর আমার বন্ধু, শাহরুখ খান নয়। হ্যাঁ রাখো, কাজে আছি। আব্দুল সাত্তারের বাইকটা পাওয়া গিয়েছে ফিল্ম সিটি রোডে। স্যার, আমি এক্ষুনি গিয়ে দেখছি। আপনি কিছু মনে না করলে আমি ওনার সাথে যেতে পারি মিস্টার পাঠক? হ্যাঁ যান, কিচ্ছু মনে করবো না আমি। গুড বাই স্যার। চলুন। কেডি স্যার, বাইকটা সাত্তারেরই, কিন্তু স্যার আর একটা ব্যাপার, ওটা সাইলেন্সারটা এখনো একটু গরম আছে। তার মানে হলো গিয়ে কেউ কিছুক্ষণ আগেই বাইকটাকে এখানে রেখেছে। বাইকের টায়ারটা চেক কর, সেখানে মধ্যে কোনো কালো মাটি লেগে নেই তো?
হ্যাঁ স্যার, লেগে আছে তো, কিন্তু আপনি জানলেন কি করে? বাইকটা কোনো গাছের নিচে রাখা আছে নাকি? হ্যাঁ স্যার, বাইক গাছের নিচেই দাঁড়িয়ে আছে, কিন্তু আপনি জানলেন কি করে? গুলমোহর গাছ কি? হ্যাঁ স্যার, এটা তো অ্যাকচুয়ালি গুলমোহর গাছই। স্যার আপনি এখানে আশেপাশে নেই তো? না না, অফিসেই আছি, কেসটার প্রস্তুতি করছিলাম। ধরুন কাল এই কেসটার সিদ্ধান্ত হয়ে। মিস নয়না, কেস কতদূর পৌঁছেছে? প্রসিকিউশনের হিসেবে এই কেসটা একই জায়গায় রয়েছে। মিস্টার পাঠক মিস্টার রাকেশ মেহরা সাক্ষীকে তো মিথ্যে প্রমাণ করেইছেন, কিন্তু এটা প্রমাণ করতে পারেনি যে প্রজ্ঞা নিজের স্বামীকে হত্যা করেনি। না, সেটাও তো এখন প্রমাণিত হয়ে গিয়েছে আব্দুল সত্তারের এই বাইকটা পাওয়ার পর। ওই মোটরসাইকেল পাওয়া গেছে? আগে হ্যাঁ ইওর অনার, আব্দুল সত্তার বাবুর বাইকটা পাওয়া গিয়েছে। হ্যাঁ স্যার, এটা আমারই বাইক। যার মানে এটা দাঁড়াচ্ছে যে আব্দুল সত্তার বাবু সত্যি কথা বলছেন যে ওনার বাইকটা চুরি করা হয়েছিল। আমনা দেবী যে বক্তব্যটা রেখেছিলেন সেটাও সত্যি ছিল ইওর অনার। যার এই মানে দাঁড়াচ্ছে যে নয়না দেবী, যে আমনা দেবী, প্রজ্ঞা দেবী, প্রশান্ত আর রাকেশ ছাড়াও ইওর অনার সেখানে একজন পঞ্চম ব্যক্তিও ছিলেন, যিনি আব্দুল সত্তারের বাইকে করে সেখানে এসেছিলেন। হতে পারে যে আব্দুল সত্তার মিথ্যে কথা বলছেন, হয়তো উনি ওনার বাইকটা গায়েব করেছেন যাতে ওনাকে সন্দেহ না না হয়। মানে কি বলছেন আপনি? আব্দুল সত্তার নিজেকে নিজে বাঁচানোর চেষ্টা করছিল, তার মানে তো এটা দাঁড়াচ্ছে যে এই হত্যাটা সে করেছে, প্রজ্ঞা নয়। থ্যাংক ইউ ভেরি মাচ ফর মেকিং মাই জব ইজি। এনিওয়ে, ক্যারি অন। ইওর অনার, এই পঞ্চম ব্যক্তি বাস্তবে এই কেসের তৃতীয় ব্যক্তি হয়েছে ইওর অনার, যিনি প্রশান্ত আর আমনা এই দুজনকেই হত্যা করে। টেডি, আপনি কি কোনো আইডিয়া দিতে পারেন যে ওই পঞ্চম ব্যক্তি কে ছিল? ইওর অনার, আমি একটু বোঝানোর চেষ্টা করছি। গতবারের শুনানিতে মিস্টার মেহরা, যিনি কিছু চিঠি, ক্ষমাপত্র বা কিছু কার্ড আমাকে দিয়েছিলেন, ওনার এরকম বক্তব্য ছিল যে প্রশান্ত ওই চিঠিগুলো, ওই কার্ডগুলো ওনাকে পাঠিয়েছিলেন ওনার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু বাস্তবে ইওর অনার প্রশান্ত ওই চিঠিগুলো, ওই কার্ড পাঠায়নি। আর এটা আপনি কিসের ভিত্তিতে বলছেন? কেননা ইওর অনার ওই কার্ডগুলো বাঁ হাতে লেখেন এমন কোনো ব্যক্তি পাঠিয়েছিলেন, যেখানে প্রশান্ত রাইট হ্যান্ডার। তো আপনি দেখেই বুঝে গেলেন? আগে না নয়না দেবী, তাছাড়াও তো এই গুণটা রয়েছে আমার কাছে, কিন্তু হ্যান্ডরাইটিং এক্সপার্ট আমি নই। তাছাড়াও আদালত আমার মেনে নেওয়া বিষয় মেনে নেয় না, শুধুমাত্র সাক্ষ্য আর প্রমাণ মানে। ইওর অনার, সন্দেহ হয়েছিল আমার মনে, সেই কারণে আমি ওই পত্র আর ওই কার্ডগুলোকে পরীক্ষার জন্য পাঠাই, আর জানতে পারা গিয়েছে যে সেগুলো কোনো বাঁ হাত দিয়ে লেখেন এমন কোনো ব্যক্তি লিখেছেন। চিন্তার বিষয় সেখানে এটা ছিল ইওর অনার, যে এই কেসটার সঙ্গে যারা যারা ঠিক জড়িত তাদের মধ্যে কে লেখার জন্য নিজের বাঁ হাত ব্যবহার করে। প্রশান্ত ইওর অনার, যাকে হত্যা করা হয়েছে, প্রথমে আমি বলেছি যে এই চিঠিগুলো উনি লেখেননি, কেননা তিনি তার বাঁ হাত ব্যবহার করতেন। তাছাড়াও ইওর অনার মেহরা বাবু আর তার ছেলে রাকেশ, আমনা দেবী ইত্যাদি ইত্যাদি, প্রজ্ঞা দেবী সবাই ডান হাত ব্যবহার করে থাকেন লেখার জন্য। কিন্তু একজন ব্যক্তি ইওর অনার, যে আব্দুল সত্তারের অনুযায়ী লেখার জন্য তার বাঁ হাত ব্যবহার করে থাকে, দিনকর গুহ। দিনকর গুহ? কিন্তু উনি তো আগুনে পুড়ে। আগে না, এই খবরটা বেরিয়েছিল হয়তো খবরের কাগজে, সে খবর অনুযায়ী দিনকর গুহ আগুনে পুড়ে মারা গিয়েছেন, কিন্তু পিছনে ইওর অনার একটা ছোট খবর সেখানে বেরিয়েছিল, যেটা অনুযায়ী ওই জায়গায় একজন ছোটখাটো কাজ করার একটা চোর পুলিশের হাত থেকে পালিয়ে ওই মিল্ক ফ্যাক্টরিতে গিয়ে পৌঁছেছিল। আমার পুরোপুরি সন্দেহ রয়েছে যে লাশটা পাওয়া গিয়েছিল সেটা ওই চোরেরই হয়তো অংশু। আর দিনকর গুহ? দিনকর গুহ ইওর অনার ওই ঘটনা থেকে জীবিত বেঁচে পালিয়ে যায়। যখন এটা জানতে পেরে যায় যে প্রশান্ত আব্দুল সত্তারকে ধরিয়ে দিয়েছে, আর ভয় পেয়ে গেল এটা ভেবে যে সম্ভবত প্রশান্ত ওকেও একদিন ধরিয়ে দেবে, তো এই কারণেই ইওর অনার বিগত 10 বছর ধরে ও একেবারে অন্য নাম নিয়ে জীবনযাপন করছিল। ইওর অনার, দিনকর প্রথম থেকেই এই বিস্ফোরণ কাণ্ডের বিরুদ্ধে ছিল, কিন্তু যখন আমনা রিজভির ওই বইটা সম্বন্ধে সে জানতে পেরে যায়, সে প্রশান্তর নতুন পরিচয় সম্বন্ধেও জানতে পেরে যায়। ও প্রশান্তের সঙ্গে যোগাযোগ করে, ও এটা চাইতো না যে এই বইটা ছেপে বেরোক, আর ও প্রশান্তকে ওই মিল্ক ফ্যাক্টরিতেই দেখা করার জন্য ডাকে। ইওর অনার, প্রশান্তের
এরকম একটা ভয় ছিল যে কোথাও দিনকরের কারণে ওর এই লক্ষ লক্ষ টাকার প্রকল্পটা যাতে খারাপ না হয়ে যায়, সেই কারণেই ও দিনকরকে মেরে ফেলার একটা পরিকল্পনা করে। ওই বাথটব, ওই দুধ, ওই ইউরিয়া, এই প্রজ্ঞা নয়, ওনার স্বামী প্রশান্ত নিয়ে আসে। দিনকরও এরকম একটা কিছু ভেবেছিল ইয়নার, সেও প্রশান্তকে হত্যা করে ফেলতে চাইছিল। সেই কারণে ও এই আব্দুল সত্তারের বাইকটা চুরি করে ফেলে, আর ওর ওই বাইকে করে ওখানে আসলো যাতে মানুষজনের এরকমটা মনে হয় আব্দুল সত্তার এই হত্যাটা করেছে। এই দুটোর মধ্যে তারপর ঠিক কি হয়েছিল সেই তথ্যটা তো আমার কাছে নেই ইয়নার। শুধুমাত্র এইটুকু জানি, এই লড়াইয়ে হার প্রশান্তর হয় আর জয় ওই দিনকরের। প্রশান্ত মারা যায়। আর দিনকর গুহ উনি কোথায় আছেন? দিনকর গুহ এখানেই রয়েছে, এই আদালতেই। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিকই বলছি মিস্টার আনন্দ সুরজারকর ওরফে দিনকর গুহ? হোয়াইট প্লিজ। আসুন। আনন্দ সূর্যাকর ওরফে দিনকর গুহ। তাছাড়াও দিনকর বাবু আগুনে পুড়ে যাওয়ার পর আপনার প্লাস্টিক সার্জন খুব ভালো সার্জারি করেছে আপনার। কি প্রমাণ আছে যে আমি দিনকর? আপনি লেফট হ্যান্ডেড তো না? আদালতে আরো 10 জন লেফট হ্যান্ডেড থাকতে পারে, ওরাও কি দিনকর নাকি? হ্যাঁ, এই আদালতে 10 জন ব্যক্তি রয়েছেন যারা তাদের বাঁ হাত ব্যবহার করেন, তারা দিনকর নয়। কিন্তু আপনি হলেন আসল দিনকর। সেই দিন যখন আপনি আমার অফিসে এসেছিলেন আমাকে ওই নিউজ পেপার, ওই খবরের কাগজগুলো দিতে, নিজেরই মৃত্যুর গল্পটা শোনাতে, যাতে আমি আপনার পিছু না নিই, তখন আপনার হাতে মোটরসাইকেলের গ্রিজ লাগানো ছিল। গুড বাই স্যার। আপনার জামায় একটা গুলমোহরের ফুল ছিল। আর যখন আপনি সেখান থেকে বেরোলেন তখন আমার মেঝেতে কালো মাটির আপনার জুতোর ছাপ লেগেছিল। সেই কালো মাটিটাই, সেই গুলমোহরই আব্দুল সত্তারের বাইকেও কিন্তু লেগেছিল। বোঝা যাচ্ছে এখন এই বিষয়গুলো একটু একটু। এতেই আপনার আমার উপর সন্দেহ হয়ে গেল। আর সন্দেহটাকে আপনি বিশ্বাসের সাথে বলতে পারেন না। আপনি আবারও মাঝখানে কথা বলছেন নয়না দেবী। আর শুধুমাত্র এতটাই নয় ইয়নার, আমার অফিসে যখন এসেছিলেন এই দিনকর বাবু, উনি জল খেয়েছিলেন গ্লাসে করে। সেই গ্লাসটা আমার কাছে এখানে রাখা রয়েছে। ইয়নার, আমি আপনার কাছে আবেদন করব যে আপনি গ্লাসটাকে একটু মন দিয়ে দেখুন। এর মধ্যে দিনকর বাবু ওরফে সূর্যাকর বাবুর আঙুলের ছাপ অবশ্যই রয়েছে, কিন্তু যেরকম সাধারণভাবে হয়ে থাকে আঙুলের ওপর কিছু ময়লা লেগে থাকা, সেই ময়লা এখানে নেই। ওনার প্লাস্টিক সার্জন ওনার জ্বলে যাওয়া আঙুলগুলো তো বানিয়ে দিয়েছিলেন, কিন্তু আঙুলের ওপর ওই দাগগুলো বানাতে পারেননি। দিনকরবাবু হামেশাই অপরাধীরা আঙুলের ছাপ, আঙুলের দাগ থাকার কারণে ধরা পড়ে যায়। ওকালতিতে এই দিনটাও দেখে ফেললাম যে আজকে একজন অপরাধী আঙুলের ছাপ না থাকার কারণে ধরা পড়ে যাচ্ছেন। দয়া করে একবার মহামান্য বিচারককে আপনার হাতটা একটু দেখান। অর্ডার, অর্ডার। এখনো যদি আপনি এটা মানতে রাজি না হন তো আপনার ডেন্টাল টেস্ট, ডিএনএ টেস্ট, অনেক কিছু করে এটা প্রমাণ করা যেতে পারে যে আপনি সূর্যাকর নন, গুহ, দিনকর গুহ। আমি দিনকর গুহ। আমি আর প্রশান্তই ওই ফ্যাক্টরিতে বোম লাগাতে গেছিলাম। প্রশান্ত, এটা কিন্তু ঠিক নয়। এই ক্ষতি করে আমরা বাচ্চাগুলোকে বাঁচিয়ে তুলতে পারবো না। কিন্তু আজকের পর থেকে আর অন্য কোনো বাচ্চার প্রাণ যাবে না। প্রশান্ত, মনে হচ্ছে ওখানে কেউ একজন আছে। আমাদের এই কাজটা সফল হওয়া অন্যের প্রাণের থেকেও বেশি জরুরি, সেটা ওর জীবন হোক কি আমাদের জীবন। চল পালা। তো প্রশান্ত, আমার কথা শোন, এখানে আরো অনেকে থাকতে পারে, আমরা সবাইকে মারতে পারি না।
তাহলে তুই মর। আমি আমার লক্ষ্যের সামনে কাউকে আসতে দেব না। প্রশান্ত বেঈমান! ওই আগুনে আমি অর্ধেক পুড়ে গেছিলাম, কিন্তু বেঁচে ছিলাম। কোনো রকমে হসপিটালে পৌঁছালাম আর সেখানে নিজের চিকিৎসা করিয়ে নতুনভাবে জীবন শুরু করলাম। কিন্তু প্রশান্তর বিশ্বাসঘাতকতা আমি কখনো ভুলতে পারিনি, আর না আমার অপরাধকে। এই জন্য আমি মিস্টার মেহরাকে সরি লেখা কার্ড পাঠাতাম। কিন্তু যখন আমি প্রশান্তর আসল ব্যাপারটা জানতে পারলাম, তখন সেটাই হলো যেটা আপনি বলেছিলেন। তাই প্রশান্ত আমাকে মেরে ফেলার আগে আমি ওকে মেরে ফেললাম। যখন সবকিছু বলেই দিচ্ছেন তখন এটাও বলে দিন যে আমাকে মেরে ফেলার চেষ্টাটা কেন করলেন? স্যার, আমি আপনাকে কখনোই মারতে চাইনি, শুধু ভয় দেখাতে চেয়েছিলাম যাতে আপনি এই কেসটা ছেড়ে দেন। আপনাকেও আমি মারতে চাইনি, শুধু ওই ডোজটা বেশি হয়ে গেছিল, তাইও মরে গেল। দ্য ডিফেন্স রেস্ট ইওর অনার। এই আদালত দিনকার গুহ ওরফে আনন্দ সূর্যকারকে প্রশান্ত অধিকারী আর আমনা রেজিবির হত্যার জন্য দোষী সাব্যস্ত করছে, আর এই মুহূর্তেই গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে। আর মিসেস প্রজ্ঞা কুঠারিকে তার হাজবেন্ডকে হত্যার অভিযোগ থেকে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। তাছাড়া রণা দেবী, আপনি আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো দেননি। সেটা কোন মাস যে মাসে মেয়েরা সব থেকে কম কথা বলে? ফেব্রুয়ারি। 3 সংখ্যা কম থাকে না?